প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো এ কামনা করি আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রে চিঠি, আলোচ্য বিষয় হচ্ছে চিঠি ও দরখাস্ত। প্রথমে আমি তোমাদেরকে দরখাস্ত নিয়ে আলোচনা করব। দরখাস্ত লেখার কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মগুলো আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছি। তারপর দেখা যায় তোমাদের দরখাস্তের মধ্যে অনেকেই অনেক কিছু ভুল করেছো গত পরীক্ষা। আজকে দরখাস্তের বিষয় হচ্ছে কি, ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখন। প্রশ্ন হচ্ছে কি, ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র লিখো। ঠিক আছে, প্রথমে তোমরা সবাই তারিখ লিখবে। তারিখ লিখে তারিখ দিবে, যেদিন যে দরখাস্ত সেদিন সে তারিখ দিতে হবে। তারপর বরাবর তোমার প্রশ্নে যদি প্রধান শিক্ষক চায় তাহলে প্রধান শিক্ষক লিখবি, আর প্রশ্নে যদি তোমার অধ্যক্ষ চায় তাহলে অধ্যক্ষ দিয়ে সম্বোধন করবে। তাহলে এখানে প্রশ্ন বলেছে প্রধান শিক্ষক, তাহলে আমি কি করবো, প্রধান শিক্ষক লিখব। প্রধান শিক্ষক লিখে কি লিখবো? প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে হলে সাধারণত নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ হয় না, হবে কি নারায়ণগঞ্জ হাই স্কুল, অথবা অন্য কোনো স্কুলের নাম দিতে পারো, নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল দিতে পারো, বা আরও অনেক স্কুল আছে এরকম, অন্য স্কুলের নাম দিতে পারো, সমস্যা নাই। কিন্তু প্রধান শিক্ষক লিখলে স্কুলের নামটা ঠিক করে লিখতে হবে। নারায়ণগঞ্জ হাই স্কুল, নিচে লিখবে কি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ হাই স্কুল লিখে নারায়ণগঞ্জ, বাইরে যদি অধ্যক্ষ লিখতে চাই তাহলে লিখবে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ। ঠিক আছে, এভাবে তোমরা দরখাস্ত লিখবে। তারপর তো বিষয় কীভাবে লিখতে হয়, বিষয়টা লিখবে ছাড়পত্র চেয়ে ছাড়পত্র প্রদানের জন্য আবেদন প্রসঙ্গ। ঠিক আছে, জনাব লিখে তারপর সবিনয় বিনীত নিবেদন নিয়ে, যে তোমরা সবাই জানো ওভাবে সম্বোধন করবে। সবিনয় বিনীত নিবেদন নিয়ে যে আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র, 5 বছর ধরে কোন ক্লাস থেকে তুমি পড়াশোনা করতেছো সে বিষয়টা উল্লেখ করবে। যে যদি তুমি ক্লাস 1 থেকে পড়ো তাহলে তুমি, যেহেতু এখন 6ষ্ঠ শ্রেণীতে, তাহলে তো 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত আপনার বিদ্যালয়ে আমি 5 বছর ধরে নিয়মিত পড়াশোনা করছি। হঠাৎ আমার বাবা বাগেরহাটে ভর্তি হয়ে যায়, সেই জন্য আমাকে বাগেরহাট স্কুলে ভর্তি হতে হবে। আর ভর্তির জন্য আমাকে একটি ছাড়পত্রের প্রয়োজন, এ কথা লিখবে। তারপরে তুমি লিখবে অতএব বিনীত প্রার্থনা, এই যে আমাকে একটি ছাড়পত্র প্রদান করতে আপনার সুমর্জি কামনা করছি, এভাবে লিখে তারপর নিবেদক তোমার নাম, শ্রেণীর শাখা লিখবে। এভাবে আসলে দরখাস্তটা লিখতে হয়। তোমরা অনেকেই দরখাস্ত লেখার মধ্যে অনেক কিছু ভুল করো। যেমন আমি গত পরীক্ষায় দেখেছি, তোমরা একটা প্রথম পেজে খাতার যে পেজটা থাকে সে পেজে প্রথম একটা খাতা খুলবে, খুলে দেখবে যে এই পেজে থেকে ওই পেজে যাতে দরখাস্ত যাওয়া যায়, কিন্তু তুমি এই পেজে লিখলে না, এই পেজে লিখে তারপর উল্টিয়ে অন্য পেজে চলে গেলে তাহলে সেখানে নম্বর বেশি পাওয়া যায় না। কারণ দরখাস্ত লেখার অনেক কিছু নিয়ম আছে। আবার অনেকে কী করেছো, একটা পেজে অন্য একটা প্রশ্নের উত্তর লিখেছে, তারপর অর্ধেকটা পেজ রয়ে গেছে, সেদিক থেকে তুমি দরখাস্ত লেখা শুরু করেছো। এটাও কিন্তু আসলে হয় না, কারণ তুমি একজন প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখছো, তার কাছে কি তুমি অর্ধেক পেজের থেকে লেখা শুরু করে
নিতে পারবে? নিতে পারবে না। তাহলে দরখাস্ত তোমার যদি পেজ থাকে পেজটা খালি রেখে দিবে, সমস্যা নেই, কিন্তু তারপরও নিয়ম অনুযায়ী দরখাস্তটা লিখতে হবে। ঠিক আছে, এখন আমি তোমাদের চিঠি নিয়ে একটু আলোচনা করব। আজকে তোমাদের দরখাস্ত যে ক নাম্বারটা পড়িয়েছি, এখন তোমাদের আমি চিঠি ক নাম্বারটা পড়াবো। এখন তোমাদের আমি চিঠি নিয়ে একটু আলোচনা করব। চিঠির বিষয় হচ্ছে কি, সম্প্রতি কোনো বই পড়া নিয়ে তোমার বন্ধুর কাছে একটি পত্র লিখো। ঠিক আছে, সেই চিঠির বিষয় হচ্ছে সম্প্রতি তোমার বই পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর কাছে একখানা পত্র লিখো। সম্প্রতি তোমার পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লিখো। ঠিক আছে, সম্প্রতি মানে এই কিছুদিন আগে একটা বই তুমি পড়েছো, সেটাকে বলা হয় সম্প্রতি। হ্যাঁ, এখন তখন প্রথমে কি করে সম্বোধন? প্রিয়। তোমার বন্ধুকে তুমি প্রিয় বলে সম্বোধন করবে। তুমি যে জায়গা থেকে চিঠিটা লিখবে সেই জায়গার নামটা তুমি লিখবে। যেমন ধরো নারায়ণগঞ্জ, আগে নারায়ণগঞ্জ লিখে কি করবে? তারপরে তারিখ বসাবে। তারিখ যেমন আজকের তারিখ হচ্ছে কি 17 তারিখ। ঠিক আছে, 17/9/2020 তারিখ বসাবে। তারিখ বসিয়ে কি করবে? তারপর প্রিয় বলে সম্বোধন করবে বন্ধুকে। প্রিয়, যেমন তোমার বন্ধুর নাম কি বলো তো দেখি? যে কোনো একটা নাম বসাতে পারো, সাজিদ। ঠিক আছে, তোমার বন্ধুর নাম মনে করো সাজিদ। লিখে তারপর তোমার চিঠি লেখা শুরু করবে। প্রথমে তাকে কি করবে? ভালো শুভেচ্ছা জানাবে, ভালো আছে কিনা সে সম্পর্কে জানবে, তার ফ্যামিলি সম্পর্কে জানবে, পিতামাতা সম্পর্কে জানবে। তারপর নিজের সম্পর্কে বলবে যে আমিও ভালো আছি, আমার মা বাবা ভালো আছে। লিখে তারপর লিখবে যে আমি সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে ভালো লাগার বিষয় সম্পর্কে তোমাকে আমি চিঠি লিখেছি। এ কথা লিখে তারপরে কি বই পড়ে তোমার কি অভিজ্ঞতা হলো, কি জানতে পারলা, সে বিষয়গুলো লিখবে। এটা তোমার মন খোলাভাবে লিখতে পারো। মানে তোমার হৃদয় ভাঙানো যে মনের ভাষাগুলো প্রকাশ করতে পারো চিঠিতে লিখে। তারপর কি করবে? চিঠি লেখা শেষ হয়ে গেলে তখন তুমি কি করবে? ইতি লিখবে। ইতি লিখে তোমার নাম লিখবে। চিঠি লেখা শেষ হয়ে গেলে ইতি লিখে, যেমন ইতি, তারপরে তোমার নাম লিখবে। তোমার বন্ধু, তোমার নাম মনে করো রাতু। ঠিক আছে, মনে করো তোমার নাম রাতু। ঠিক আছে, এই নাম লিখে তারপরে কি খাম আঁকবে। চিঠি লেখার পরে তারপর কি করবে? খাম আঁকবে। খাম আঁকবে কিভাবে? আগে ভাবে একটা ঘর করে খাম এঁকে
ডাক টিকিট, প্রেরক। প্রেরক মানে যে চিঠি দিচ্ছে, যে প্রেরক হচ্ছে যে চিঠি দিচ্ছে। যেমন তুমি চিঠি দিচ্ছ, তোমার নাম লিখবে রাখি। কোথায় লিখে দিচ্ছ চিঠি? তুমি নারায়ণগঞ্জ বা রাখি লিখে তোমার ঠিকানা লিখবে, ঠিকানা লিখে নাম লিখবে। আর যে যাকে তুমি লিখছো তাকে কি লিখবে? পাপড়। ঠিক আছে, তাকে লিখবে পাপড়, মানে যে চিঠিটা পাবে তাকে বলা হয় প্রাপক। যেমন তোমার বন্ধুর নাম কি ছিল? সাজিদ, তার নাম লিখবে। তার নাম লিখে তার চিঠিটা যে ঠিকানা চলে যাবে, সাজিদের ঠিকানা, সেই ঠিকানাটা লিখবে। লিখে তারপর তার বাড়ি কোন জায়গায় ছিল, ঢাকা বা ময়মনসিংহ বা খুলনা, যেটা এই মন চাইছে কোনো একটা নাম মানে ঠিকানাটা দিয়ে দিবে, লিখবে। তাহলে চিঠি কি চলে যাবে, তাহলে চিঠি যেতে পারবে না। এখন তাহলে তোমরা চিঠি ক নাম্বার এবং দরখাস্ত ক নাম্বার তোমাদেরকে বোঝানো হয়ে গেছে। এখন গত ক্লাসে আমি তোমাদের বিভক্তি নিয়ে আলোচনা করব বলেছিলাম, যে কারকটা বুঝিয়েছি বিভক্তিটা বোঝাতে পারিনি। আজকে আমি তোমাদের বিভক্তি নিয়ে আলোচনা করব। এখন আমি তোমাদের বিভক্তি নিয়ে আলোচনা করব। বিভক্তির বিষয়গুলো হচ্ছে বিভক্তি কাকে বলে, বিভক্তি কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারে কত প্রকার ও কী কী। ঠিক আছে, এখন বিভক্তি কাকে বলে? বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের যে অন্যয় সাধনের জন্য শব্দের সঙ্গে যেসব বর্ণ যুক্ত হয় তাকে কি বলা হয়? বিভক্তি বলে। বিভক্তি কত প্রকার? বিভক্তি দুই প্রকার। একটি হচ্ছে নাম বা শব্দ বিভক্তি, অন্যটি হচ্ছে কি ক্রিয়া বিভক্তি। একটি বিভক্তি, এক হচ্ছে নাম বা শব্দ বিভক্তি, অন্যটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি হচ্ছে কি 7 প্রকার। সেটা হচ্ছে প্রথমা, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। প্রথমা বিভক্তির মধ্যে যেটা হচ্ছে সবসময় মনে রাখবে, যে বিভক্তিতে কোনো মানে চিহ্ন স্পষ্ট হয় না তখন সেটাকে শূন্য বিভক্তি বলে মনে হয়। ঠিক আছে, আর বিভক্তি কতগুলো চিহ্ন আছে, চিহ্নগুলো আমি লিখে দিয়েছি, লিখে ছক আকারে এঁকে দিয়েছি। ছক আকারে এঁকে তোমরা দেখে বুঝতে পারবে। নাম বিভক্তি বা শব্দ বিভক্তি যেটা বলা হয়, যেটা হচ্ছে 7 প্রকার। 7 প্রকারের মধ্যে প্রথমা বা শূন্য বিভক্তি, শূন্য, অ, এ, মানে এক বচনের ক্ষেত্রে এগুলো ব্যবহৃত হয়, আর বহুবচনের ক্ষেত্রে রা, এরা, গুলি, গুলো। ঠিক আছে, তৃতীয়া বিভক্তি। তৃতীয় বিভক্তি শূন্য, অ, কে, রে, এ। তৃতীয় বিভক্তি ক্ষেত্রে এগুলো এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। বহুবচনের ক্ষেত্রে দিকে, দিগকে, দিগে অথবা দিগের চেয়ে, এরকম অনেক শব্দ। তবে এটা আমি বহুবচনের সব শব্দ লিখিনি, কিন্তু কয়েকটা লিখে তোমাদের বোঝানোর জন্য আমি কয়েকটা লিখেছি মাত্র, সেগুলো। তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তির ক্ষেত্রে শূন্য, অ, এ, তে, দ্বারা, দিয়ে, দিয়া, দিয়ে এগুলো হয়। আর বহুবচনের ক্ষেত্রে দিগের দ্বারা, দের দ্বারা, দিক কীর্তক, দের দিয়ে, গুলি কীর্তক, এই ধরনের শব্দগুলো বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন তৃতীয় ক্ষেত্রে যেমন চোখ দিয়ে আমরা দেখি, আমরা কি দিয়ে দেখি? আমরা চোখ দিয়ে দেখি। তাহলে চোখ দিয়ে শব্দটা আছে, আর এখন এটা কি এক বচনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। আবার যদি প্রশ্ন করে আমরা কিসের দ্বারা দেখি? চোখের দ্বারা, তখন এই যে দ্বারা শব্দটি আসছে। ঠিক আছে, চতুর্থ বিভক্তি। চতুর্থ বিভক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে কে, রে, এ বা দিগকে, দেরকে দিয়ে, কে, রে, এ, মানে কোনো শব্দের ক্ষেত্রে কে দ্বারা প্রশ্ন করা যায়, বা রে দ্বারা প্রশ্ন, রে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কি এক বচনের ক্ষেত্রে
চতুর্থ বিভক্তি। আর যে প্রশ্ন করলে দিগকে, দেরকে বা দের এই ধরনের প্রশ্ন করলে এই শব্দগুলো চলে আসে, তখন দেখা যায় চতুর্থের ক্ষেত্রে বহুবচনের বিভক্তি হয়। পঞ্চমী বিভক্তি হতে, হইতে, থেকে, চেয়ে। হতে, হতে থেকে, যেমন মেঘ হতে বৃষ্টি পড়ে, ঠিক আছে, বা মেঘ থেকে বৃষ্টি পড়ে, তাহলে কি থেকে? মেঘ থেকে, থেকেটা আসছে, বৃষ্টি পড়ছে, মেঘ থেকে বৃষ্টি উৎপন্ন হচ্ছে। তাহলে আর যদি বলা হয়, আর বহুবচনের ক্ষেত্রে দেখা যায় কি দিকের চেয়ে, দেখ থেকে এই শব্দগুলো ব্যবহৃত হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একবচনের ক্ষেত্রে যে বিভক্তিগুলো যুক্ত হচ্ছে এবং বহুবচনের ক্ষেত্রে কি বিভক্তিগুলো যুক্ত হচ্ছে। ষষ্ঠী বিভক্তি ক্ষেত্রে র এবং এর যুক্ত করে যে শব্দ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তি, একবচনের ষষ্ঠী বিভক্তির চিহ্ন। আবার যখন বহুবচনের ক্ষেত্রে ব্যবহৃত করবে তখন দেখা যাবে যে দিকে, এর বা দে এই শব্দগুলো ব্যবহৃত হবে। সপ্তমী বিভক্তি ক্ষেত্রে দেখা যায় যে এ, তে, এতে বা গুলিতে, গুলির মধ্যে, গুলির মধ্যে বা গুলোতে, তারপর দেখা যায় দিগেতে, দিগে এই শব্দগুলো ব্যবহার করা হয়। তাহলে একবচন এবং বহুবচন উভয় ক্ষেত্রে কী ধরনের শব্দ ব্যবহার করে আমরা বিভক্তি চিহ্নিত করতে পারি তা আমরা এখন বুঝতে পারলাম। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আর তাহলে একটু বাসায় একটু তোমাদের যে পাঠ্য বইটা আছে সে পাঠ্য বই দেখলেই বুঝতে পারবে। তোমরা ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, এ কামনা করেই আমি আজকে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে।